কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট্ট বীজ থেকে কি করে অমন বিশাল একটা গাছ হয়ে যায়? এর পেছনে না একটা গোপন রান্নার বই কাজ করে। আজকের এই আয়োজনে আমরা উদ্ভিদের সে গোপন রেসিপিটাই খুঁজে বের করব, যা ওদের এতটা শক্তিশালী আর স্বাস্থ্যবান করে তোলে। চলুন তাহলে শুরু করা যায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, কেন কিছু গাছ একেবারে সতেজ, সবুজ, প্রাণবন্ত হয়, আবার অন্যগুলো কেমন যেন দুর্বল, ফ্যাকাশে হয়ে পড়ে? আসলে এর পুরো রহস্যটাই লুকিয়ে আছে ওদের খাবারে। কিন্তু গাছেরা ঠিক কি খায় বলুন তো? তো চলুন আমাদের গল্পের প্রথম অংশে ঢুকে পড়া যাক আর দেখি একটা গাছের সেই সিক্রেট রেসিপিটা আসলে কি দিয়ে তৈরি হয়। দেখুন, প্রথম আর সবচেয়ে জরুরি কথাটা হলো, গাছ কিন্তু সরাসরি মাটি খায় না। ওরা আসলে পানি পান করে, আর সেই পানিতেই সমস্ত খনিজ পদার্থগুলো আয়ন হিসাবে গুলে থাকে। শিকড় দিয়ে এই যে খনিজ মেশানো পানিটা শুষে নেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকেই বলে খনিজ পুষ্টি। কিন্তু সব খনিজই কি গাছের জন্য সমান জরুরি? একদমই না। কোনো একটা উপাদানকে অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল হতে হলে তাকে ৩টা কঠিন শর্ত পূরণ করতে হয়। ১ নম্বর, ওটা ছাড়া গাছ তার জীবন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ করতে পারবে না। ২ নম্বর, ওর কাজটা অন্য কোনো উপাদান দিয়ে চালানো যাবে না, মানে ওর কোনো রিপ্লেসমেন্ট নেই। আর ৩ নম্বর হলো, ওকে সরাসরি গাছের শরীরবৃত্তীয় কাজে অংশ নিতে হবে। বেশ, আমরা তো এখন জানি যে অত্যাবশ্যকীয় উপাদান কাকে বলে। চলুন এবার এই উপাদানগুলোকে একটা সত্যিকারের রান্নার বইয়ের মতো করে ভাগ করে ফেলি। গাছের পুষ্টি উপাদানগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে প্রধান খাবার যেগুলো অনেক বেশি পরিমাণে লাগে। আর দ্বিতীয়টা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, যা অনেকটা মশলার মতো লাগে, খুব সামান্য, কিন্তু এগুলো ছাড়াও রান্নাটা একদমই জমবে না। এখন এই স্লাইডের সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? আমরা এতক্ষণ ধরে খনিজ পদার্থ নিয়ে কথা বলছি, কিন্তু গাছের শরীরের প্রায় ৯৫ ভাগই কিন্তু তৈরি হয় বাতাস আর পানি থেকে পাওয়া কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। মাটি থেকে পাওয়া খনিজ তো মাত্র ৫%। কিন্তু এই সামান্য ৫%ই ঠিক করে দেয় যে গাছটা বাঁচবে নাকি মরে যাবে, ভাবা যায়? ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা প্রধান খাবারের দলে যারা আছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। আমরা সংক্ষেপে এদেরকে বলি এনপিকে। এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সালফারও এই দলেই পড়ে। আর ছোটখাটো নাস্তা বা মাইক্রোনিউট্রিয়েন্টের তালিকায় আছে আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্কের মতো আরও অনেকে। এগুলো হয়তো এক চিমটি লবণের মতো লাগে, কিন্তু এদের ছাড়া গাছের পুরো রেসিপিটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। চলুন এবার একটু ফোকাস করা যাক প্রধান ৩ ম্যাক্রোনিউট্রিয়েন্টের ওপর: নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, মানে আমাদের এন, পি এবং কে। বলা যেতে পারে এরাই হলো গাছের পুষ্টির আসল ড্রিম টিম। তো প্রথমে আসা যাক নাইট্রোজেনের কথায়। নাইট্রোজেনকে বলতে পারেন গাছের প্রধান বিল্ডিং ব্লক বা রাজমিস্ত্রি। গাছের বেড়ে ওঠা মানেই হলো নাইট্রোজেনের খেলা। এর আসল কাজ হলো প্রোটিন আর ক্লোরোফিল তৈরি করা। এই ক্লোরোফিলের জন্যই কিন্তু পাতা সবুজ হয় আর খাবার তৈরি করতে পারে। আর ঠিক এই কারণেই যখন নাইট্রোজেনের অভাব হয়, গাছ তার পুরনো পাতা থেকে নাইট্রোজেনকে নতুন পাতায় পাঠিয়ে দেয়। ফলে পুরনো পাতাগুলো আস্তে আস্তে হলুদ হতে শুরু করে। আমাদের ড্রিম টিমের দ্বিতীয় সদস্য হল ফসফরাস। ফসফরাসের মূল কাজটাই হল এনার্জি বা শক্তি তৈরি করা, আর সেই শক্তিকে গাছের কোনায় কোনায় পৌঁছে দেওয়া। এটা এটিপি বা এনার্জি কারেন্সি তৈরি করে, যা ছাড়া গাছের কোনো কাজই চলবে না। এর অভাব হলে গাছের শিকড় ঠিকমতো বাড়তে পারে না, আর অনেক সময় পাতাগুলো কেমন যেন একটু বেগুনি রঙের হয়ে যায়। আর আমাদের ড্রিম টিমের শেষ আর খুব গুরুত্বপূর্ণ সদস্য হল পটাশিয়াম। পটাশিয়ামকে বলা যায় গাছের ম্যানেজার, কারণ এটা গাছের অনেকগুলো সিস্টেমকে ঠিকঠাক মতো চালায়। যেমন ধরুন, পাতার মধ্যে যে ছোট ছোট ছিদ্র বা স্টোমাটা থাকে, সেগুলো কখন খুলবে আর কখন বন্ধ হবে সেটা পটাশিয়ামে নিয়ন্ত্রণ করে। এই কাজটা গাছের শ্বাস-প্রশ্বাস আর জলের ভারসাম্য রাখার জন্য খুব জরুরি। এর অভাব হলে দেখবেন পাতার কিনারাগুলো কেমন যেন পুড়ে বা ঝলসে গেছে। আমরা তো জানলাম গাছের কি উপাদান লাগে, কিন্তু প্রশ্ন হলো গাছ এগুলো মাটি থেকে জোগাড় করে কিভাবে। চলুন এবার শিকড়ের সেই শপিং করার প্রক্রিয়াটা একটু দেখে আসি।
পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। প্রথমে খনিজ আয়নগুলো মাটির পানিতে গুলে যায়। এরপর শিকড়ের মাথায় থাকা সরু সরু মূল রোম সে পানিটা শুষে নেয়। পানিটা ভেতরে ঢোকার পর তাকে এন্ডোডার্মিস নামে একটা চেকপয়েন্ট পার হতে হয়। আর একবার সেই চেকপয়েন্ট পার হয়ে গেলেই আয়নগুলো জাইলেম নামের একটা পাইপলাইন ধরে সোজা গাছের ওপরের দিকে রওনা দেয়। এই যে এন্ডোডার্মিস চেকপয়েন্টের কথা বললাম, এটাই আসল ব্যাপার। এখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে একটা বিশেষ স্তর থাকে, যা অনেকটা সিকিউরিটি গার্ড বা গেটকিপারের মতো কাজ করে। এটা খুব কড়াভাবে পরীক্ষা করে যে শুধুমাত্র দরকারি খনিজগুলোই যেন গাছের ভেতরে ঢুকতে পারে। এক কথায়, এটাই হলো গাছের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। কিন্তু কি হবে যদি গাছের এই রেসিপিতে কোনো একটা জরুরি উপাদান কম পড়ে যায়? চলুন দেখি সেই সমস্যাগুলো আমরা কিভাবে বুঝতে পারি। দেখুন, পুষ্টির অভাব বোঝার একটা দারুণ সূত্র আছে। প্রায়ই দেখা যায় কিছু পুষ্টির অভাবের লক্ষণ প্রথমে পুরনো পাতায় ফুটে ওঠে, আবার অন্য কিছুর অভাব নতুন বা কচি পাতায় দেখা যায়। আচ্ছা, এমনটা কেন হয়? এর উত্তরটা হলো গতিশীলতার নিয়ম। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মতো কিছু পুষ্টি উপাদান হলো মোবাইল, মানে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাই যখনই এদের অভাব হয়, গাছ খুব চালাকি করে পুরনো পাতা থেকে এগুলোকে নিয়ে নতুন গজানো পাতায় পাঠিয়ে দেয়। ফলে পুরনো পাতাগুলোই আগে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ক্যালসিয়াম, আয়রনের মতো কিছু উপাদান হলো ইমোবাইল বা অগতিশীল, মানে ওরা একবার যেখানে বসে সেখানেই আটকে যায়। তাই এদের অভাব হলে নতুন পাতাগুলো পুষ্টি পায় না, আর সমস্যাটা ওখানেই আগে দেখা দেয়। আজকের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে এটাই হবে সেই লাইন। উদ্ভিদ মাটি থেকে খনিজায়ন শোষণ করে, নাইট্রোজেন বা এন শরীর তৈরি করে, ফসফরাস বা পি শক্তি যোগায়, আর পটাশিয়াম বা কে সবকিছু নিয়ন্ত্রণ করে। আর অভাবের লক্ষণ কোথায় দেখা দেবে, পুরনো পাতায় নাকি নতুন পাতায়, সেটা নির্ভর করে পুষ্টিটা গতিশীল নাকি অগতিশীল তার ওপর। তো এখন যেহেতু উদ্ভিদের বেড়ে ওঠার এই গোপন রেসিপিটা আমাদের সবার জানা হয়ে গেল, আশা করি পরের বার কোনো গাছের দিকে তাকালে তার স্বাস্থ্য আর প্রয়োজনগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। কি মনে হয়, আপনার বাগানের গাছগুলো আপনাকে কি বলার চেষ্টা করছে?